স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। অসহ্য গরমে শিশু এবং বয়স্কদের মধ্যে অসুস্থতার হার বেড়ে যাওয়ায় দেশের হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় দেখা গেছে। রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসক এবং নার্সরা। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি চুয়াডাঙ্গা জেলায়। শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চল জুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি হলে আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করেন আবহাওয়া অধিদপ্তর। এই অস্বাভাবিক আবহাওয়ায় শুধু নিম্নবিত্ত নয়, সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। হাসপাতালগুলোতে হিট স্ট্রোক এবং পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। আজ আমাদের আলোচনার বিষয় দেশ জুড়ে তাপপ্রবাহ, হাঁসফাঁস, জনজীবন। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত আছেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কাজী মহিউদ্দিন আহমেদ এবং চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিনুর রহমান। আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত আছেন জামিনুর রহমান, সম্ভবত কাজী মহিউদ্দিন আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন। জামিনুর রহমান, আপনার কাছে আমরা প্রথমে আসছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে বাংলাদেশ তো আসলে নাতিশীতোষ্ণ অঞ্চল বলেই আসলে পরিচিত। বাংলাদেশ কিন্তু মরুভূমি প্রবণ দেশ নয় এবং এখানে প্রচুর গাছগাছালি আছে, বন আছে, কৃষি জমি আছে। তারপরও কিন্তু বাংলাদেশে তাপপ্রবাহ দেখা দেয়। কেন দেখা দেয় এই প্রশ্নটা আপনার কাছে রাখবো। তার আগে আমাদেরকে দয়া করে, আপনি যেহেতু চুয়াডাঙ্গায় আছেন, চুয়াডাঙ্গার বর্তমান পরিস্থিতিটা আমাদেরকে একটু জানাবেন। পর্যায়ক্রমে অনেকগুলো তাপপ্রবাহ বয়ে যায় চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলের উপর দিয়ে। এই তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণ এই সময় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রচন্ড উত্তপ্ত থাকে। এই উত্তপ্ত গরম হাওয়া পশ্চিমবঙ্গ হয়ে পরিচালন পদ্ধতিতে বাংলাদেশে প্রবেশ করে। আর চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলগুলো হচ্ছে যে এই গরম হাওয়ার একমাত্র প্রবেশদ্বার। এছাড়া এখানকার তাপমাত্রার ঊর্ধ্বগতি আর এই গরম হাওয়ার এই দুয়ের সংমিশ্রণে চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলগুলো উত্তপ্ত হয়েছে এবং এটা পুরো গ্রীষ্ম জুড়েই অব্যাহত থাকে। এবছর চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলের উপর দিয়ে 4টি তাপপ্রবাহ বয়ে গেছে এবং সর্বশেষ একটি তাপপ্রবাহ বয়ে গেল আগামীকাল থেকে। আজকে থেকেই তাপপ্রবাহ প্রশমিত হয়েছে এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এখন আপাতত তাপপ্রবাহ বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলের উপর দিয়ে এবার খুব বেশি তাপ প্রবাহ বয়ে যায়নি এবং হিটওয়েভের তাপমাত্রা খুব বেশি হয়নি। এবছর চুয়াডাঙ্গা জেলা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 মার্চ 39.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলার মার্চ মাসের স্বাভাবিক তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা চুয়াডাঙ্গা জেলায় মার্চ মাসে তাপমাত্রা রেকর্ড করেছি গড় 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি ছিল। চুয়াডাঙ্গা জেলায় মার্চ মাসে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 7 মিলিমিটার। চুয়াডাঙ্গা জেলার স্বাভাবিক বৃষ্টিপাত মার্চ মাসে 20 মিলিমিটার। বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে সামান্য একটু কম ছিল। এপ্রিল মাসে চুয়াডাঙ্গা জেলায় স্বাভাবিক তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত 27 এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা গড় রেকর্ড করা হয়েছে 35.4 ডিগ্রি সেলসিয়াস। তো স্বাভাবিক তাপমাত্রা থেকে দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গা জেলায় এবার স্বাভাবিকের থেকে এপ্রিল মাসে কম তাপ হয়েছে এবং সেটা 0.9 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। চুয়াডাঙ্গা জেলায় এপ্রিল মাসে স্বাভাবিক অপেক্ষা একটু বেশি বৃষ্টিপাত হয়েছে। এই বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলায় এবার তাপমাত্রা একটু কম হয়েছে। চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলগুলো উত্তপ্ত হওয়ার আরো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে যেমন ভৌগোলিক অবস্থান, চুয়াডাঙ্গা জেলা এবং এর আশেপাশের অঞ্চলগুলো ভারতের পশ্চিমবঙ্গ, বিহার পুরোটাই সমভূমি হওয়ার কারণে এই যে গরম হাওয়া এটা খুব দ্রুত এই পরিচালন পদ্ধতিতে এই অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এটা পুরো বিশ্ব জুড়ে অব্যাহত থাকে। তাছাড়া এখানে তাপমাত্রা রিলিজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন, যেমন গাছপালা
নদ নদী, পর্যাপ্ত জলাধার থাকা, এর কোনোটি চুয়াডাঙ্গা অঞ্চলের উপরে অস্তিত্ব নেই। বনভূমির পরিমাণ এখানে কম, স্থায়ী কোনো নদ নদী নেই, না থাকার কারণেও এখানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চুয়াডাঙ্গা জেলায় যে তাপমাত্রা অব্যাহত রয়েছে, এটা জি, আমাদের মধ্যে এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি চলে এসেছেন রাজশাহী থেকে, অধ্যাপক ডাক্তার কাজী মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন, আপনার কাছে আমি যে প্রশ্নটা আসলে রাখতে চাই, আপনি জানেন যে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ আসলে দরিদ্র। তারা এসি রুম কিংবা ইলেকট্রিসিটি এগুলোর বাহিরে থাকেন। তাদের তাপপ্রবাহ, যারা ইলেকট্রিসিটি পান কিংবা এসি রুমে থাকেন, তাদের জীবনে কিন্তু তাপপ্রবাহ খুব বেশি একটা প্রভাব ফেলে না। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে দরিদ্র শ্রেণী যারা আছেন, যাদের দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদেরকে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে কি কি সতর্কতা বা কি কি করণীয় আছে, তারা কি করতে পারেন? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা এই ধরনের আধুনিক সুযোগ সুবিধার আওতার মধ্যে নয়, কিন্তু তারাই আমাদের অর্থনীতির চাকাকে শ্রমে ঘামে সচল রেখেছেন। এবং ওই সমস্ত মানুষদের জন্য আমরা বলবো যে তারা তারা যখন দিনের বেলাটায় কাজে বের হওয়ার সময় তারা ছাতা কিংবা মাথল, টোপা এই সমস্ত জিনিস ব্যবহার করতে পারেন। আর কাপড় চোপড় পরার সময় তারা সুতি, হালকা রঙের, সম্ভব হলে সাদা, এই ধরনের কাপড় চোপড় পরবেন। এবং একটু কাজ থেকে ঘন ঘন একটু ছায়ায় যে বিশ্রাম নেওয়া, এবং তারা যদি তৃষ্ণার্ত বোধ নাও করে, কিছুক্ষণ পর পর তারা তরল জাতীয় খাবার, পানি, লবণ পানি, লেবু জলের শরবত ইত্যাদি খাওয়া, এবং সেখানে পারতপক্ষে চা, কফি এবং কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করা। আর আরেকটা বিষয় আমি বলবো যে তারা যখন তাদের প্রস্রাবের যে রংটা সেটা ঘন গাঢ় হচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখা। আর বিশেষ করে তাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, 60 ঊর্ধ্ব, যারা 60 ঊর্ধ্ব, 65 ঊর্ধ্ব অনেক শ্রমজীবী মানুষ আছেন, তাদেরকেও বিশেষ খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে তারা অনেকেই দেখা যাবে যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে তাদের অনেকেই বিভিন্ন রকম দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, হার্টের রোগ, তারপরে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, ডায়াবেটিস, এই সমস্ত রোগে তারা আক্রান্ত থাকেন এবং তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্বল থাকে। তো সেই সমস্ত ব্যক্তিদেরকে আরেকটু সতর্ক থাকতে বলবো। আরেকটি বিষয় সেখানে উল্লেখযোগ্য, সেটা যেহেতু আমাদের গরমের সময় প্রচন্ড পানির চাহিদা থাকে এবং আমাদের রাস্তাঘাটে মানে অবিশুদ্ধ পানি, দূষিত পানি ব্যবহার করতে হতে পারে। এই দূষিত পানি দ্বারা এই যে আমাদের ফলমূলগুলো ধুয়ে দেওয়া এবং শরবত তৈরি করে দেওয়া, এগুলো কিন্তু তারা হয়ে থাকে। এবং এ থেকে আরেকটা বিপদ হচ্ছে নানা ধরনের পেটের পীড়া, ডায়রিয়া, এই ধরনের একটা প্রকোপও কিন্তু গরমের সময় হয়ে থাকে। এটা হিটের সরাসরি রোগ ছাড়াও আরেকটা একটা উপসর্গ হয়ে থাকে এরকম সময়টাতে। জি, অধ্যাপক মহিউদ্দিন এবং জনাব জামিনুর, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদেরকে একটি ছোট বিরতি নিতে হচ্ছে। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি দেশ জুড়ে তাপপ্রবাহ, হাঁসফাঁস জনজীবন প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কাজী মহিউদ্দিন আহমেদ এবং চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ জামিনুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জামিনুর রহমানের কাছে ফিরতে চাই। জনাব জামিনুর, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েক বছর ধরে কিন্তু তাপমাত্রা যেরকম বেড়েছে, তাপের ব্যাপ্তিকালও কিন্তু বেড়েছে। এই দুটো নিয়ন্ত্রণের উপায়গুলো যদি আমাদেরকে জানাতেন। জি, ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের ফলেই মূলত তাপমাত্রা বাড়ছে এবং তাপপ্রবাহ বাড়তিছে। গত বছর চুয়াডাঙ্গা জেলায় টানা 17 দিন তাপপ্রবাহ বয়ে যায় এবং এই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30 এপ্রিল 43.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছিল 43.8 ডিগ্রি সেলসিয়াস। তো এটা থেকে আমরা দেখতে পাই যে এই অঞ্চলে পুরো অঞ্চলটাই তাপপ্রবণ এলাকা এবং এই তাপ যশোর থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত এই পুরো বেলটাই তাপপ্রবণ এলাকা। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এবং তাপমাত্রা এগুলো প্রতিরোধ করা সম্ভব নয়, তাই এটা প্রতিকার করাই একমাত্র উত্তম পন্থা। তো যেহেতু জি জামিনুর, আপনি তাপমাত্রা প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়গুলো নিয়ে বলছিলেন। আমরা আমাদের আরেকজন অতিথি অধ্যাপক কাজী মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা হাসপাতালের একটি চিত্র পেয়েছি যেখানে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতালগুলোতে এখনই শিশু, বৃদ্ধ সহ নানা বয়সী মানুষের আসলে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে চিকিৎসা দিতে গিয়ে। আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা এখন যেটা ফেস করছি সেটা হচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমরা কিন্তু গত বছর, তার আগের বছর অতি তাপপ্রবাহ এসেছিল আমাদের দেশে। তো এখনই আমাদের হাসপাতালগুলোর এমন পরিস্থিতি, আমরা হিমশিম খাচ্ছি। অতি তাপপ্রবাহ এলে আমরা আসলে আমাদের সেই মোকাবেলা করার শক্তিগুলো বাংলাদেশের হাসপাতালে আছে কিনা? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের হাসপাতালগুলোর যে শয্যা সংখ্যা, এগুলো আমরা সারা বছরই দেখি। শীতের সময় শৈত্যপ্রবাহের কারণে, বর্ষার সময় বা ডায়রিয়া বা এই সমস্ত যে আমাদের অন্যান্য কমিউনিকেবল ডিজিজ কারণে, যেমন ডেঙ্গু বা ডায়রিয়া, এই সমস্ত কারণে ওভারফ্লাডেড থাকে। আর আমাদের নিম্নবিত্ত মানুষের তো একমাত্র চিকিৎসার জন্য আশ্রয়স্থল বলতে গেলে সরকারি হাসপাতালগুলো। সরকারি হাসপাতালগুলো যে শয্যা সংখ্যা, সেই শয্যা সংখ্যার বাইরেও অনেক সময় বারান্দা, ফ্লোর, এমনকি করিডোরে পর্যন্ত রোগীকে জায়গা দিতে হয়। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা যদি দেখি, সেখানেও একই চিত্র। ঢাকার চিত্র তো আরো বেশি। তো এখানে আপনি ঠিকই বলেছেন যে শিশু এবং বৃদ্ধদের অবস্থা। আমরা দুই প্রান্তিক বয়সে, শিশুরা বেশি এখানে ভালনারেবল থাকে, শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ থাকে। একইভাবে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলার চেষ্টা করছিলাম যে বয়স্ক মানুষ যারা, বিশেষ করে 60-65 ঊর্ধ্ব যারা মানুষ, তারা এমনিতেই তাদের নানা ধরনের দীর্ঘমেয়াদী রোগের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং নিম্নবিত্ত মানুষ যারা, তারা সঠিক পরিমাণে পুষ্টির অভাবেও তাদের এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ফলে এই সমস্ত মানুষ অল্পতেই কাহিল হয়ে যান এবং তাদেরকে যেহেতু তাদের জীবন জীবিকার তাগিদে তাদেরকে রোদে পড়ে এবং বাহিরে আউটডোরে বা বাইরে এসে কাজ কাম করতে হয়, তারা সেখানে ঝুঁকিটার মধ্যে বেশি থাকে। জি, অধ্যাপক মহিউদ্দিন এবং জামিনুর রহমান, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। এই ছিল আমাদের আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকায় অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।